6.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চল। একজনের মৃত্যু, আহত 29, ধসে পড়েছে 16টি ভবন। চলছে উদ্ধার অভিযান। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহতে বিশ্বজুড়ে নিন্দা। হামাসকে ধ্বংস না করা পর্যন্ত থামছে না যুদ্ধ, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ট্রাম্প পুতিন বৈঠকের আগে রাশিয়া ইউক্রেন লড়াই জোরদার। কিয়েভকে আর অস্ত্র দেবে না ওয়াশিংটন। ইউরোপকে মার্কিন অস্ত্র কিনে সহায়তা পাঠানোর পরামর্শ জেডি ভ্যান্সের। ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা ট্রাম্পের। রাজধানী থেকে বহু দূরে পাঠানোর পরিকল্পনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, দাবি মেয়রের। এবং দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগের থাবা, বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উইসকনসিন। চীনে মৃত্যু বেড়ে 13, ইউরোপের বিভিন্ন স্থানে দাবানল, পুড়ে ছাই শত শত হেক্টর বনভূমি। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। দখলদার বাহিনীর আগ্রাসনে উপত্যকাটিতে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 52 জন ফিলিস্তিনি। গাজা দখল করার অভিযোগ প্রত্যাখ্যান করে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হামাসের শেষ ঘাঁটি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রোববার গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের বিপরীতে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আল জাজিরার 5 সাংবাদিক সহ 7 জন প্রাণ হারান। এক বিবৃতিতে এই হামলাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যমটি। এক প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের শুরু থেকেই নিরপেক্ষভাবে কাজ করে আসছিলেন ওই 5 জন। এই ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। আল শিফা হাসপাতালের পাশাপাশি এদিন উপত্যকাটির বেশ কয়েকটি এলাকাতেও হামলা চালায় ইসরায়েলি সেনারা। ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর চালানো হয় আক্রমণ। এসব ঘটনায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। গেল শুক্রবার গাজা সিটি দখলের পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দেয় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। রোববার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের সামনে নেতানিয়াহু দাবি করেন, এটি যুদ্ধ দ্রুত শেষ করার সবচেয়ে কার্যকর উপায়। তার দাবি, গাজার 70 থেকে 75% এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে। বাকি দুটি হামাস ঘাঁটি, গাজা সিটি ও আল মাওয়াসির কেন্দ্রীয় শরণার্থী শিবির দখল করা ছাড়া বিকল্প নেই। তেল আবিবকে নিয়ে গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। যদি হামাস অস্ত্র ত্যাগ করে এবং বন্দীদের মুক্তি দেয়, তাহলেই যুদ্ধ শেষ হবে। হামাস অস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে, তাই ইসরায়েলের হামাসকে পরাজিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে সহকারী মহাসচিব সতর্ক করেন, এই পরিকল্পনা কার্যকর হলে গাজায় আরেকটি বিপর্যয় নেমে আসবে, যা নতুন করে গণহত্যা, বাস্তুচ্যুতি ও ধ্বংস ডেকে আনবে। গত মে থেকে খাদ্য সংগ্রহ করতে গিয়ে 1370 জনের প্রাণহানির ঘটনাও তুলে ধরে জাতিসংঘ। এদিকে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ডও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। ট্রাম্প পুতিনের বৈঠকের আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। ইউক্রেনের জাপোরিজঝিয়া সহ একাধিক শহরে রুশ বিমান হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন। পাল্টা হামলায় রাশিয়ার সারাতভ অঞ্চলের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এরই মধ্যে ইউক্রেনকে আর অস্ত্র সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপের দেশগুলোকে মার্কিন অস্ত্র কিনে কিয়েভের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রোববার ইউক্রেনের নিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের একটি রেলওয়ে হাবে হামলা চালায় রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একদিনে দীর্ঘপাল্লার ড্রোনের গুদাম, সাজোয়া যান, গোলাবারুদের ডিপো সহ 134টি ইউক্রেনীয় সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। উদ্দেশ্য ছিল দনবাসে ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করা। এছাড়াও জাপোরিজঝিয়ায় বাসস্ট্যান্ড, আবাসিক এলাকা ও একটি ক্লিনিকে বিমান হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাল্টা হামলায় রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সারাতভের একটি তেল শোধনাগারে আঘাত হানে ইউক্রেন। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। কিয়েভের দাবি, নিপ্রো পেট্রোভস্কের দাচনে গ্রাম এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া কোনোভাবেই যুদ্ধ থামাতে চায় না, তাই নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ বাড়ানো জরুরি। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে আর অস্ত্র সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। বলেন, নাগরিকরা ইউক্রেন যুদ্ধে মার্কিন অর্থ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে।
ইউরোপীয় দেশগুলো চাইলে ওয়াশিংটনের কাছ থেকে অস্ত্র কিনে কিয়েভকে সাহায্য করতে পারে। এর মধ্যেই 15 আগস্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের আলাস্কায় বৈঠকের প্রস্তুতি চলছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন সম্ভাব্য চুক্তিতে ভূমি অদলবদলের বিষয়ও থাকতে পারে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদ করে বহুদূরে পাঠানোর পরিকল্পনার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের জন্য দিয়েছেন সরাসরি কারাবাসের হুঁশিয়ারি। সময় রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, গৃহহীনদের অবিলম্বে সরতে হবে, থাকার জায়গা দেওয়া হবে, তবে রাজধানী থেকে অনেক দূরে, আর অপরাধীদের পাঠানো হবে কারাগারে। এই পোস্টের সঙ্গে তিনি রাজধানীর সড়কে থাকা তাঁবু ও আবর্জনার ছবি যুক্ত করেন। প্রেসিডেন্টের দাবি, এই পদক্ষেপ রাজধানীকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ ও সুন্দর করে তুলবে। কোন আইনি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প গৃহহীনদের সরাবেন এ নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। বর্তমানে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ কেবল ফেডারেল জমি ও ভবনের ওপর সীমাবদ্ধ। শহরের গৃহহীনতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কমিউনিটি পার্টনারশিপের হিসাব মতে ওয়াশিংটনে গৃহহীন একক ব্যক্তির সংখ্যা ৩,৭৮২। এর মধ্যে প্রায় ৮০০ জন খোলা আকাশের নিচে এবং বাকিরা জরুরি আশ্রয়কেন্দ্র বা অন্তর্বর্তী আবাসনে থাকেন। এই ঘোষণার পেছনে সরাসরি প্রভাব ফেলেছে সাম্প্রতিক এক সহিংস ঘটনা। কয়েকদিন আগে এক তরুণ প্রশাসনিক কর্মকর্তার উপর হামলা চালানো হয়, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করে। এরপরে ডিসিতে অতিরিক্ত ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। তবে ডিসির মেয়র মুরিয়েল বাউসারের দাবি, রাজধানীতে এখন অপরাধের সংখ্যা আগের তুলনায় কম। 2025 সালের প্রথম 7 মাসে সহিংস অপরাধ কমেছে 26% এবং সামগ্রিক অপরাধ কমেছে প্রায় 7%। তিনি আরো বলেন, প্রয়োজনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে শহরে। ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর অভিমুখে মিছিলের সময় তাদের আটক করা হয়। ভারতের বিহারে 65 লাখ ভোটারের নাম বাতিল ও 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে এই প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিরোধী ইন্ডিয়া জোট। মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শরদ পাওয়ার সহ জোটের নেতারা। স্থানীয় সময় সোমবার সকাল থেকেই উত্তাল ভারতের লোকসভা। বিরোধীদের বিক্ষোভের জেরে মাত্র 14 মিনিটের মাথায় লোকসভা মুলতবি ঘোষণা করা হয়। মূলত 30 জনের একটি প্রতিনিধি দলের তালিকা নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন মার্চ টু ইসি অভিযান শুরু করে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করেই নির্বাচন কমিশনের ভবনের সামনে পৌঁছায় বিক্ষোভ মিছিল। সেখানেও পুলিশ আন্দোলনকারীদের বাধা দিলে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি। এক পর্যায়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সঞ্জয় রাউত, সাগরিকা ঘোষের মতো ইন্ডিয়া জোটের সংসদ সদস্যদের আটক করে দিল্লি পুলিশ। তোলা হয় প্রিজন ভ্যানে। এ সময় তাদের আটকের তীব্র নিন্দা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, এই আন্দোলন রাজনীতির নয়, বরং সংবিধান বাঁচানোর লড়াই। আমরা কথা বলতে পারি না, এটাই বাস্তবতা। এটি কোনো রাজনৈতিক লড়াই নয়, বরং সাংবিধানিক লড়াই, সংবিধানকে রক্ষার লড়াই, এক ব্যক্তি এক ভোটের লড়াই। এজন্যই আমাদের প্রকৃত ভোটার তালিকা চাই। ভারতের লোকসভার চলতি বাদল অধিবেশনে শুরুর দিন থেকেই বিহারের বিশেষ নিবিড় পর্যবেক্ষণ বা SIR নিয়ে বিজেপি বিরোধী জোট মোদী সরকারকে কার্যত তোপের মুখে ফেলেছে। স্থানীয় গণমাধ্যমের খবর, বিহারে এখনো পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় 65 লাখ ভোটার। নির্বাচন কমিশনের দাবি, যারা বাদ পড়েছেন তাদের মধ্যে 20 লাখ ব্যক্তি অন্য রাজ্যের ভোটার। 20 লাখ ভোটারের একাধিক ভোটার তালিকায় নাম রয়েছে। তবে বিরোধী জোটের অভিযোগ, মূলত ভোট চুরি করতেই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক